সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সইয়ের আশা। মালয়েশিয়ায় গুরুত্ব পাবে শ্রমবাজার। সাবেক আইজিপি বেনজিরকে ফেরত আনতে নথিপত্র আমিরাতে পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জ আবারও 20 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিয়েছে বিজিবি। বিভিন্ন সীমান্তে টহল জোরদার। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয় ব্রাজিলের। উল্লাসে মাতলেন নিউ ইয়র্ক থেকে ঢাকার সমর্থকেরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের দীর্ঘদিনের কৌশলগত মিত্র মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশের অগ্রাধিকার সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। সফরে দেশ দুইটির সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। গন্তব্য বাংলাদেশের কৌশলগত মিত্র ও দীর্ঘদিনের বন্ধু চীন ও মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে শনিবার গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রথমেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জানান, রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান। 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে দুই দেশ, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। 22 জুন সন্ধ্যায় মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। এদিন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। 25 তারিখ বিকালে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে 2টি দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি, আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে দেশ দুটির সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চীনের আলোচিত 4 বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে কিনা সফর শেষে সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনতে নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার আশা সহসাই বেনজিরকে দেশে ফেরত পাঠাবে আরব আমিরাত। মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণাও দিয়েছেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আহমদ সরারের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের ওয়ারেন্ট অনুসারে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাত। 12 জুন ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় ইউএই ফেডারেল পুলিশ। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বেনজিরের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র 30 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ জানায় ইউএই। সেটা তারা 3 দিনের মধ্যে পাঠিয়েছেন। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে, সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরের দিন সকালবেলা আমাদের সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন,
সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে ইউএই এমবাসি তাদেরকে জানিয়েছে। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পার্সুয়েশনে থাকবো। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা বাহিনী মানসিকভাবে কিছুটা শক্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহসাই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা তার। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও নারী শিশুসহ 20 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্ত 11 জন নারী, 4 জন শিশু ও 5 জন পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি টহল দলের তৎপরতায় 20 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। এদিকে মেহেরপুর, পঞ্চগড়, শেরপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিশ্বকাপ ফুটবল সহজ জয়ে ছন্দে ফেরার আভাস ব্রাজিলের। হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ে স্বস্তিতে ফিরল সেলেসাওরা। ম্যাচের 3টি গোলই এসেছে প্রথমার্ধে। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনহা, অন্যটি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের। এই জয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ব্রাজিলের র্যাঙ্কিং 5, হাইতির 87, দুই দলের ব্যবধানই 82। এক দলের ট্রফি কেসে 5টি বিশ্বকাপ, অন্য দল বিশ্বকাপ মঞ্চে 62 বছর পর। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কোণঠাসা ভাগ ব্রাজিল। জয়টাই তাদের একমাত্র চাওয়া। রেফারির শেষ বাঁশি বাজতে গ্যালারি ও টিভি পর্দার সামনে সমর্থকদের উচ্ছ্বাস যতটা আনন্দ তার চাইতে বেশি স্বস্তির। ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণে সেলেসাওরা। সময় যত গড়ায় ততই বাড়ে দুশ্চিন্তা। এর মাঝে একবার তাদের গোল বাতিলও হয়েছে। অপেক্ষার অবসান ম্যাচের 23 মিনিটে ব্রাজিলের বিখ্যাত নাম্বার 9 জার্সিটি রোনালদোর। এই আসরে একজন রোনালদোর অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল। সেই জার্সির মান রাখলেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের প্রথম 2টি গোলই তার পা থেকে। 13 মিনিটের ব্যবধানে আবারও লক্ষ্যভেদ কুনহার। ম্যাচ থেকে সব দুশ্চিন্তার অবসান। তবে 40 মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়লেন বার্সেলোনা তারকা রাফিনহা। হাইতির বিপক্ষে যদিও তার অভাব খুব বেশি বোঝা যায়নি। নেইমার চোটের কারণে সাইড বেঞ্চে। এই আসরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে দলের রক্ষাকর্তা আলো ছড়ালেন এই ম্যাচেও। প্রথমার্ধের যোগ করার সময় তার গোল। 3 গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে চাপ নেই, তবে গ্রুপ সেরা হতে গোল করে এগিয়ে থাকা চাই। দ্বিতীয়ার্ধে যদিও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত কার্লো আনচেলত্তি। এর মধ্যে তরুণ তারকা এনরিকের ঝলক, যদিও অফসাইডে বাতিল তার গোল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। 3 গোলে আবারও বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে জার্মানিকে পেছনে ফেলল ব্রাজিল। পেল সি গ্রুপের শীর্ষস্থানও। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। হাইতির বিপক্ষে জয় দিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় উঠেছে হলুদ ঢেউ। হাইতির বিপক্ষে জয়ে যতটা আনন্দ তার চাইতে বেশি স্বস্তি সেলেসাও সমর্থকদের। ফ্ল্যাশিং মিডোর ফ্যান জোনে দর্শকরা পেয়েছেন স্টেডিয়ামের গ্যালারির আমেজ। যুক্তরাষ্ট্র থেকে মানিক মাহমুদের রিপোর্ট। ম্যাচ শুরুর আগে ফ্ল্যাশিং মিডোর ফ্যান জোনে আনন্দের উৎসব দর্শকদের। যারা টিকিট কিনতে পারেননি, মাঠে গিয়ে খেলা দেখারও সুযোগ নেই। ফ্যান জোনই তাদের জন্য স্টেডিয়ামের গ্যালারি। ব্রাজিল হাইতির হলুদ লালে রঙিন ফ্ল্যাশিং মিডো। আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র করায়
সি গ্রুপ থেকে শেষ 32-এ খেলার লক্ষ্যে হাইতির বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সো আজকে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই ব্রাজিলের খেলা দেখতে আসছে। So I think we're going to do good. They still have a good team. Even without Neymar, I think Morocco was a really, really strong team. I think with the new lineup that they got, their defense is definitely better this round. And I have a feeling that they learned from the last round with Morocco. Morocco was a good team. They played really good. And I have a feeling that they're going to lock in this time. আমি বাংলাদেশ থেকে আসছি এখানে ওয়ার্ল্ড কাপের যে ফিভারটা সেটা এনজয় করতে। হাইতিয়ানরাও দেখেছিলেন অঘটনের স্বপ্ন। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্রাজিল হাইতির দর্শকরা উপস্থিত হয়েছেন এই ফ্যান জোনে। তারা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করছেন, কেউ জার্সি পরেছেন, কেউ বা পতাকা নিয়ে নিজের দলকে সমর্থন জানাচ্ছেন। তবে ফ্লাশিং মিডোর উৎসবের রং মলিন হয়নি। 3-0 ম্যাচ জিতে নেয় সেলেসাওরা। কুনহা, ভিনিসিয়াস জুনিয়রে মুগ্ধ দর্শকরা। ব্রাজিল বেশ ভালো খেলছে, কিন্তু আমরা আরেকটু ভালো আশা করছিলাম। ভালো হয়েছে খেলা, আমি আশা করছিলাম at least 5টা গোল হবে। Today's match, I believe Vini Jr. did like a great job. You know, I still don't understand why Neymar is not playing. পরিবার নিয়ে ফ্যান জোনে এসেছিলেন বাংলাদেশের দর্শকরা, উপভোগ করেছেন ম্যাচ। ব্রাজিলের পারফরমেন্স নিয়ে এই ম্যাচেও বিতর্ক আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের। ব্রাজিল বড় দল, 5বার আমরা ওয়ার্ল্ড কাপ নিছি, এইবারও আশা আছে নেওয়ার, ইনশাআল্লাহ এবারও আমরা কাপ নিব। 5বার নিছে দাদার আমলে, এখন নিচ্ছে, গতবার নিছে আর্জেন্টিনা, এইবার আবার নিবে, দেখা যাক কি হয়। আমরা এমন এক দলের সাপোর্ট করি যে দলের অলরেডি 5টা কাপ আছে, তো আমরা চাই না অন্য দলের সাথে টক্কর করে আমাদেরকে বড় করতে। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে বিশ্বকাপ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। শনিবার ভোর 6টায় অনুষ্ঠিত ব্রাজিল হাইতির মধ্যকার ম্যাচটি বড় পর্দায় দেখার এই বিশেষ ব্যবস্থা করা হয়। প্রতিমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে খেলা দেখেন। খেলা শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি আশেপাশের ক্রীড়ামোদী মানুষ জায়ান্ট স্ক্রিনের সামনে জড়ো হতে শুরু করেন। ইশরাক হোসেনের সঙ্গে খেলা দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক সুজন আরেফিন সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ভোর রাতের ঘুম উপেক্ষা করে শত শত শিক্ষার্থীর এমন প্রাণবন্ত উপস্থিতি ও উন্মাদনায় পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচকে ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনের সামনে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিল, হাইতি এমনকি আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে বিশ্বকাপের উৎসব। তবে শেষ পর্যন্ত 3-0 গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে ব্রাজিল। আর এই জয়ে বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা মেতে ওঠেন উল্লাস আর উদযাপনে। মেজবা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা মানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, তাই প্রিয় দলের খেলাকে নিয়ে উল্লাস যেন একটু বেশিই থাকে। মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখতে উপচে পড়ে দর্শক। হলুদ সবুজ জার্সি, পতাকা, মুখে রং আর স্লোগানে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় উৎসবের আবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিণত হয় স্টেডিয়ামের গ্যালারিতে। খেলা শুরু থেকে হাইতির উপর আধিপত্য দেখাতে থাকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আক্রমণের পর আক্রমণে প্রথমার্ধেই 3 গোল করে সেলেসাওরা, আর প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। প্রথম ম্যাচ দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এই ম্যাচ একদম শেষ করে দিয়েছে। যারা হেটার ছিল তাদের মুখে ঝামা ঘষে দিতে আমরা সমর্থ হয়েছি। পুরো সময়টা দুর্দান্ত এনজয় করেছি। প্রথম হাফে একদম ফাটাফাটি গোল, আরো কয়েকটা হতো, 7-8টা গোল হতো। আজকে 6-7টা গোল হতো, কিন্তু 2টা অফসাইড দিয়ে দিছে। অলওয়েজ ব্রাজিল, ব্রাজিল ইজ কিং, ফুটবল কিংই ব্রাজিল। আরেকটা পারবে, 6টা হবে, 6টা। নেইমার জুনিয়রকে ছাড়াও ব্রাজিল যে শক্তিশালী দল সেটাও আবার প্রমাণ করেছে নতুন প্রজন্মের সেলেসাওরা। এবার মিশন হেক্সা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সমর্থকেরা। যেহেতু নেইমার ছাড়াই আমরা গোল দিতে পারছি এবার, সেটা মনে হচ্ছে এবার বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। আমরা সবসময় আমাদের নেইমার বসকে ছাড়া আমরা চাপে থাকি, কিন্তু আমরা ইনশাল্লাহ আবার আমাদের নেইমার বস ছাড়া আমরা আবার কামব্যাক করতে পেরেছি। নেইমার তো বাংলাদেশের যুব শ্রেণী সকলের প্রাণ। পুরোটা সময় তাকাইছিলাম, একটু যদি নেইমারে দেখি আবার তাকাই থাকি যে নেইমার যদি একটু খেলো। প্রতিপক্ষ যেই হোক, বিশ্বকাপের প্রথম 3-0 গোলের দাপটে জয় ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। ফিলাডেলফিয়া থেকে ব্রাজিলের দাপটে জয়, আর 1000 মাইল দূরে বাংলাদেশে উৎসবের আমেজ।
হাইতিকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে নকআউট পর্বের পথে এক ধাপ এগিয়ে গেল সেলেসাওরা। আর বাংলাদেশের দর্শকরা মেতেছে উৎসব আর উদযাপনে। টিএসসি থেকে মেজবা রহমান, বাংলাদেশ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ঢাকায় বসবাসরত যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বার্ষিক পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এই আহ্বান জানান। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের রেখে যাওয়া অপকর্ম, দুর্নীতি ও বৈষম্যের সংস্কৃতি পুরোপুরি নির্মূল করতে হবে। কোনোভাবেই যেন অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান ইশরাক হোসেন। 5ই আগস্টের পরে এমন একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশটা দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পিছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল 24-এর গণ অভ্যুত্থানের উপর ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। এক সপ্তাহের মধ্যে হাতিরঝিলের ময়লা আবর্জনা পরিষ্কারে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে হাতিরঝিল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, দ্রুত হাতিরঝিলের সৌন্দর্য ফিরিয়ে এনে মনোরম পরিবেশ সৃষ্টি করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কথাও জানান মীর শাহে আলম। সিটি কর্পোরেশনের আওতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাতিরঝিল পরিচ্ছন্নতা শেষে রাজধানীর অন্যান্য পার্ক এবং বিভিন্ন লেক পরিচ্ছন্ন কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। হাতিরঝিলের যে সৌন্দর্য, যে বিনোদন পার্ক যেটি বা মানুষের এসে ঘুরে বেড়ানোর যে সুন্দর জায়গাটি আগে যেরকম ছিল সেটি এখন আর নাই। আমরা সেই আগের জায়গাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাজুক চেষ্টা করছে। পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আপনার রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগও থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে। সিকিউরিটি হিসাবে তারা দিন এবং রাতে তারাও দায়িত্ব পালন করবে। আমাদেরকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন যে হাতিরঝিলের সমস্ত আবর্জনা, ময়লা, আগাছা এগুলো দূর করতে হবে। তো আমরা সেই হিসাবে আপনারা দেখছেন আজকে 200-র মতো লেবার কাজ করতেছে এবং আগামী 1 সপ্তাহ 200 কেন যদি লাগে আমরা আরও 100 বাড়িয়ে দিব, দিয়ে আমরা 1 সপ্তাহের মধ্যেই আমরা এটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই যেখানে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, একটু হাঁটাহাঁটি করতে পারবে, একটু বসতে পারবে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলের হামলা বন্ধের নিশ্চয়তা দিতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে ইরান। শুক্রবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিব জাহেদ বিষয়টি বলেন। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা আরাবিককে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান মনে প্রাণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা চালিয়ে যেতে চায়, তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সদ্য হওয়া চুক্তিকে সম্মান করতে হবে। অবশ্যই লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে হবে। শুক্রবার হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয় নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই দাবি করলেও লেবাননে হামলা বহাল রাখে ইসরায়েলি বাহিনী। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা ওয়াশিংটনে একটি আলোচনায় বসবে। এর মধ্য দিয়েই একটি স্থায়ী সমাধানের আশা করছে ওয়াশিংটন। এদিকে সমঝোতা চুক্তির শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সইয়ের আশা। মালয়েশিয়ায় গুরুত্ব পাবে শ্রমবাজার।
সাবেক আইজিপি বেনজিরকে ফেরত আনতে নথিপত্র আমিরাতে পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে আবারও 20 জনকে পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি। বিভিন্ন সীমান্তে টহল জোরদার। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয় ব্রাজিলের। উল্লাসে মাতলেন নিউ ইয়র্ক থেকে ঢাকার সমর্থকেরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।